ভোজন রসিক বাউন্ডুয়ের চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। একটু দেরি হলো জগন্নাথ দর্শন করতে আসার জন্য। যাই হোক, অ্যাট লাস্ট আমরা জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য চলে এসেছি। এই মুহূর্তে আমরা মন্দিরের বাইরে রয়েছি এবং বাইরে থেকেই আমি ফটোগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু ভিতরে প্রবেশের পরে মোবাইল ফোন জমা দিয়ে যেতে হয়, সেহেতু আমি ব্লগিং করার কোনো রকম সুযোগ পাবো না। তো সেই হেতু বাইরে থেকেই আমি আপনাদের সামনে যতটা সম্ভব হচ্ছে জগন্নাথ মন্দিরের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এই জগন্নাথ মন্দির দর্শন করতে এলে মনে হয় এর পিছনে কী কী ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসগুলো সম্পর্কে একটু শুনে নেওয়া যাক। প্রথমেই বলি যে পুরী জগন্নাথ মন্দির বলতেই আমাদের প্রথম যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব সকলের মনে একটি বিশেষ স্থান অধিকার করেছে এবং পুরীর জগন্নাথ মন্দির নিয়ে যে রথযাত্রা উৎসবে মানুষের ঢল নামে, সেটা কিন্তু অত্যন্ত দেখার মতো দৃশ্য। যাই হোক, আমরা কিছু ইতিহাস জগন্নাথ মন্দির সম্পর্কে একটু জেনে নিই। কথিত আছে পুরীর রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি নাকি অহংকারী ও শক্তিশালী ছিলেন। যখন ভগবান কৃষ্ণের নশ্বর দেহ দাহ করা হয়, তখন রাজা তার হৃদয়টি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। মনে করা হয় যে কৃষ্ণের হৃদয় দ্বারকা সমুদ্রে নিমগ্ন আছে, যদিও সেই হৃদয় ভেসে ওঠার পর তা পুরীর আদিবাসী সম্প্রদায়ের কাছে মূর্তির আকারে ছিল। রাজা তখন সেই মূর্তির দাবি জানাতে যান, তখনই সেখান থেকে উধাও হয়ে যায় মূর্তি। এই ঘটনায় অনুতপ্ত বোধ করেন রাজা। অনুশোচনা থেকে তিনি দেবতার কাঠের পবিত্র মূর্তি বানান। এবার তিনি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। অন্য একটি জনশ্রুতিতে একই রাজার কথা অন্যভাবে বলা আছে। কথিত আছে, যখন ভগবান কৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করেন, তখন তার দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রা খুবই কষ্ট পেয়েছিলেন। এতটাই কষ্ট পেয়েছিলেন যে তারা ভগবান কৃষ্ণের অর্ধদগ্ধ দেহ নিয়ে দ্বারকা শহরে, যা কিনা সমুদ্রের তলায় আছে বলে বিশ্বাস করা হয়, সেখানে ঝাঁপ দেন। একই দিনে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখেন ভগবান কৃষ্ণের দেহ পুরীর সমুদ্র সৈকতে কাঠের গুঁড়ির আকারে ভেসে উঠেছে। তখনই তিনি একটি মন্দির গড়েন, তা জগন্নাথের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। তবে এই দুটি জনশ্রুতি এক জায়গায় গিয়ে একত্রিত হয়ে গেছে। রাজা জগন্নাথ এবং তার ভাই বোনদের বিগ্রহ গড়ার জন্য একজন দক্ষ শিল্পীকে চেয়েছিলেন। শীঘ্রই তিনি স্থাপত্যের ভগবান বিশ্বকর্মাকে পেয়ে যান, যদিও কাঠমিস্ত্রির প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না রাজা। মিস্ত্রি বিগ্রহ নির্মাণে সম্মত হন, কিন্তু একটি শর্তে, যদি তার কাজে কোনো ব্যাঘাত ঘটে তবে তিনি সেই মুহূর্তে চলে যাবেন। এই অদ্ভুত শর্তে রাজিও হয়ে যান রাজা। বন্ধ ঘরে কাজ শুরু করেন কাঠমিস্ত্রি। এভাবে দিনের পর দিন কাজ চলতে থাকে। এদিকে দিনের পর দিন যখন মিস্ত্রি খাবার খেতে, জল পান করতে বা বিশ্রাম নিতে ঘরের বাইরে এলেন না, তখন স্তম্ভিত হয়ে গেলেন রাজা। কৌতূহলবশত রাজা ঘরের দরজা খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ কাঠমিস্ত্রি তথা বিশ্বকর্মা উধাও হয়ে যান। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ অর্ধ সমাপ্ত থেকে যায়। রাজা চাননি এই পরিশ্রম বৃথা যাক, তাই তিনি সেই অর্ধ সমাপ্ত বিগ্রহই নতুন মন্দিরে স্থাপন করেন এবং তারপর থেকেই চলছে পুজো। পুরীর জগন্নাথ মন্দিরের পাকশালাকে ঘিরে প্রচলিত আছে বহু লোককথা। বাইরের দুনিয়ার কাছে এই এক আশ্চর্য আগ্রহের জায়গা। জগন্নাথের মহাপ্রসাদের জন্য ভক্তকুল সদাই আকুল। এমন আশ্চর্য হেসেল দেশ তো বটেই, বিশ্বের আর কোথাও নেই। প্রতিদিন প্রায় 7,000 লোক জগন্নাথের প্রসাদ পান। উৎসবের সময় সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার মানুষের রান্না। 2000 বছর ধরে কঠোর নিয়ম মেনে ভোগ রান্না হয়, যার কোথাও এতটুকু বিচ্যুতি নেই। জগন্নাথের শ্রীমন্দিরের দক্ষিণ পূর্ব দিকে পাকশালার অবস্থান। দৈর্ঘ্যে 150 ফুট, প্রস্থে 100 ফুট, উচ্চতা 20 ফুট। 9টি ভাগে বিভক্ত, যাদের 2টি ভাগ 2500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ তার চেয়ে একটু ছোট
32টি প্রকোষ্ঠ আছে। জগন্নাথের 56 ভোগ জগৎ বিখ্যাত। দিনে মোট 6 বার ভোগ দেওয়া হয়। প্রথম ভোগকে বলা হয় বাল্যভোগ বা বল্লভভোগ। সকাল 8টার মধ্যে এই বাল্যভোগ পর্ব সমাধা হয়ে যায়। এরপর হয় সকাল ধূপ বা রাজভোগ, এই প্রথম অন্নভোগ। এই ভোগে সাধারণত পিঠে, খিচুড়ি, মাঠপুলি, হংসকেলি, বড় জিলিপি, ঠেকুয়া, ঝিল্লি, চন্দ্রকান্তি, পোলাও, শাক, কলা, ভাজা, বুন্দিয়া, ক্ষীর প্রভৃতি নিবেদিত হয়। এরপর হয় ছত্রভোগ। সর্বধারণের পক্ষ থেকে নিবেদিত এই ভোজের মধ্যে থাকে অন্ন, ডাল, আমালু, দই বড়া, রায়তা প্রভৃতি। দ্বিপ্রহরে হয় মধ্যাহ্ন ধূপ। এতে থাকে বিড়ি বড়া, পাখাল, আরিসা, বিভিন্ন রকম খাজা গজা। সন্ধ্যারতির সময় হয় সন্ধ্যা ধূপ ভোগ, যাতে থাকে মাঠপুলি, মান্ডুয়া, রসাবলি, মালপোয়া ইত্যাদি। 50টি উনুনে রান্না হয় জগন্নাথ স্বামীর ভোগ। মাটির তৈরি আয়তাকার উনুনগুলির নামগুলো আলাদা আলাদা। অন্নচুল্লি, আহিয়া চুলি, পিঠা চুলি। অন্নচুল্লি অন্ন গোত্রের পদ রান্না করা হয়। জগন্নাথের ভোগে যত রকম ডাল পরিবেশন করা হয় সে সব ধরনের ডাল তৈরি হয় আহিয়া চুলিতে, আর পিঠে বানানো হয় পিঠা চুলিতে। পিঠা চুলিগুলি কেবলমাত্র কংক্রিটের তৈরি। এরকম 10টি পিঠা চুলি আছে। কাঠের আগুনে রান্না হয়। কোথাও কোনো রকম বিদ্যুৎ ব্যবহার করা হয় না। 600 জন রাঁধুনি হেঁসেল সামলান, তাদের সাহায্য করে আরও 400 জন। জগন্নাথের ভোগ রান্নার পদ্ধতি ভারী অদ্ভুত। চুল্লিতে একটির উপর আরেকটি পাত্র বসানো হয়। এভাবে প্রায় 9টি পাত্র থাকে। একদম তলার পাত্রটি কেবল আগুনের তাপ পায়, সেই পাত্র থেকে বাকি পাত্রের তাপ ছড়িয়ে পড়ে। এভাবেই নিচের থেকে উপরের পাত্রে রান্না সম্পন্ন হয়। রান্নাঘরে যে সেবকরা থাকেন তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে তারা ট্রেনিংয়ে নেমে পড়েন। এভাবে তারা বংশানুক্রমে আমৃত্যু প্রভুর সেবা করেন। রান্নাঘরে আগুনকে বলা হয় বিষ্ণু অগ্নি। বিষ্ণু অগ্নি জগন্নাথেরই আরেক রূপ মানা হয়, যে কারণে এই আগুন কোনো সময় নেভে না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী মহালক্ষ্মী নিজেই রান্না করেন পাকশালায়। রান্নাঘরের কাজে যুক্ত তাই সকলেই সেবক। এই যে পতাকাগুলো দেখা যাচ্ছে, ওপরে হলুদ আর নিচে যে লাল, হলুদ, সাদা বিভিন্ন রঙের, এই প্রত্যেকটি চেঞ্জ হয়েছে। ওপরে যে হলুদ রঙের পতাকাটা ছিল তার আগে হালকা হলুদ রঙের ছিল, এখন সেটা ডিপ হলুদ রঙের পতাকা লাগানো হয়েছে। 3-4 জন ওঠে এবং ওই জগন্নাথ টেম্পলে যে খাঁজ আছে ওই ওপরে বেয়ে ওঠে। কোনো রকম যে সেরকম শক্তপোক্ত সাপোর্ট সেরকম নয়, এক অদ্ভুতভাবে তারা উঠে পতাকা চেঞ্জ করে আবার নেমে আসে এবং নেমে এসে কিছু পতাকা সেখানে দর্শনার্থীদের মধ্যে সেগুলো বিক্রি করা হয়। খুব ভালো অভিজ্ঞতা হলো, কিন্তু ভেতরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, এটাই আর কি। যাই হোক, প্রতিমা দর্শন করতে হলে, এখানের সৌন্দর্য নিতে গেলে এবং জগন্নাথ টেম্পলের অনুভূতি নিতে গেলে পুরী আসতে হবে এবং পুরী জগন্নাথ টেম্পলে অবশ্যই দর্শন করতে হবে। আমরা এরপরে ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমাদের হোটেলের দিকে পৌঁছাবো। হয়তো আমরা সি বিচে ঘুরবো, দেখা যাক কতটা কী করা যায়। আর আমার শরীরটাও খুব খারাপ, ভালো যাচ্ছে না, প্রচণ্ড মাইগ্রেনের যন্ত্রণায় কাল থেকে ভুগেছি, আজকেও হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, হয়তো ঠিক হয়ে যাবে একটু পরে। যাই হোক, আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে, সি বিচের দিকে যাব। সান্ধ্যকালীন জগন্নাথ মন্দিরের আলোকসজ্জা এখন আমরা দর্শন করছি। খুব সুন্দর লাগছে বাইরে থেকে যেহেতু আমি ভিডিওগ্রাফিটা করছি। চারিদিকে আলোয় আলোয় ভরে আছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে সমস্ত জনসমাগম, মানুষের ঢল নেমেছে রাস্তায়। আর ডিসেম্বর মাস সেহেতু এখন উৎসবের মাস, একটু ভিড়টাও বেশি রয়েছে। আর আলো পড়ে সেই পতাকাগুলোও ভীষণ সুন্দর লাগছে। সান্ধ্যকালীন আলোকসজ্জায় অপূর্ব লাগছে। জগন্নাথ মন্দির পরিদর্শন করে আমরা সকলে মিলে পৌঁছে গেছি সমুদ্র তটে। সান্ধ্যকালীন সমুদ্র তটের আবহাওয়া খুবই মনোরম এবং ভীষণ উপভোগ করছি সকলে মিলে। ঢেউয়ের পর ঢেউ আমরা দর্শন করছি, অসাধারণ দৃশ্য।
আর আমরা সবাই এখন চেয়ার নিয়ে বসে গেছি ঝালমুড়ি খাবো বলে। এখানে ঝালমুড়ি দাদা ঝালমুড়ি বানাচ্ছে, এছাড়াও বিভিন্ন খাওয়া তো টুকটাক চলছে। এই যে আমার প্রিয় ঝালমুড়ি এখন বানানো হচ্ছে, এবার আমি নেব। আমরা এখন পুরীর সি বিচে বসে আছি। অতিথি হেরিটেজে আমরা উঠেছি। অতিথি হেরিটেজের ঠিক সামনেই বিচে আমরা বসে আছি, সবাই গল্পে মশগুল। নানা ধরনের খাওয়া দাওয়া যখন যেটা আসছে পাশ দিয়ে সব কিছুই টেস্ট করছি। চা, কফি তো পরপর চলছে, ঝালমুড়ি, তারপর চিকেন পকোড়া, ছানা পোড়া, তারপরে মালপোর মদনমোহন খাওয়া হলো আর গল্প চলছে। বেশ জমে উঠেছে আমাদের আসর। শিবু কেমন লাগছে? খুব ভালো লাগছে। বলো দিদা, তুমি কিছু বলো। কি আর বলবো, এই সমুদ্রের একবারে ঝকঝকে রূপলি সমুদ্রে দেখে যাচ্ছি, ঢেউ আসছে যাচ্ছে, মনের মতো ঠিক ঢেউয়ের মতো চলছে নানা চিন্তা, কখন কোনটা খাবো। চা থেকে শুরু করে কফি যা কিছু পাওয়া যাচ্ছে, পাশ দিয়ে যেটাই যাচ্ছে একটু করে টেস্ট করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলা হয়, সেটা হচ্ছে আমরা আছি এটা ডিসেম্বরের আজ 29 তারিখ, তার মানে পৌষ মাসের বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু পুরীতে ঠান্ডা বলে কিছু নেই। সমুদ্রের ধারে বসে আছি, এখন রাত্রি প্রায় 9টা, একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু সেটা খুবই আরামপ্রদ মনে হচ্ছে, মানে উপভোগ্য বলে মনে হচ্ছে। সে দেখেই বোঝা যাচ্ছে, মাথায় জাস্ট একটা টুপি আর একটা জ্যাকেট পরে আছি, তাও এটা গরমের জ্যাকেট নয়, মানে ঠান্ডার সময় পরার জন্য নয়। দিব্যি বসে আছি সবাই। যা দু একটা শীত বস্ত্র নিয়ে এসেছিলাম সেগুলো ভাঙার কোনো দরকার হচ্ছে না। চালাতে হচ্ছে, খুবই ভালো লাগছে। আর 2-3 পর চলে যেতে হবে, খারাপ এটাই লাগছে। যে কদিন থাকলাম খুবই ভালো লাগলো, এবারে একটু সময়টাও হাতে পাওয়া গেল। তো এই সময়ের মধ্যে সব থেকে ভালো লাগলো ওয়েদারটা। ক্লাইমেট অসাধারণ, এখন ভালো, শীত নেই। আমাদের শীতের জামা কাপড় নিয়ে এসেছি, কোনো কাজে লাগবে, যাতে এইটাই খুব ভালো লাগলো। কাকু, এই আমরা সবাই মিলে বসে আছি সমুদ্রের পাড়ে, সামনে উত্তাল বঙ্গোপসাগর। সকালবেলা আমরা মানে প্রায় ঘন্টা দেড়েক সমুদ্র স্নান করেছি, মানে অসাধারণ লেগেছে। তারপরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে প্রসাদ পেলাম, দর্শন হলো। সেখানে ধ্বজা পরিবর্তন করতে ওরা ওপরে উঠলো পুরীর মন্দির গা বেয়ে, সেটাও একটা দেখার মতো জিনিস। আর এখন সন্ধ্যেবেলা বসে আমরা সবাই মিলে গল্প করছি আর মানে খাবার খাচ্ছি। হ্যাঁ, আকাশে একটু ঘোলাটে চাঁদ দেখা যাচ্ছে, পূর্ণিমার মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তবুও গোল চাঁদ দেখতে পাচ্ছি আর ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে, খুব ভালো উপভোগ করছি। এবারে বাবা, সব থেকে ব্যাপার হচ্ছে যে আমাদের একটা টিম তৈরি হয়েছে, বেড়ানোর টিম। আরে আমরা প্রতিবারই বছরে 2বার 3বার 4বারও আমরা এই টিম নিয়ে সবাই ঘুরি। সেই টিমটা আবার একসঙ্গে আমরা একত্রিত হলাম। এবছরেই আমরা বেনারস গেছি, তারপরে গেছি গ্যাংটক, রাবাংলা, এগুলো আমরা ঘুরে এসেছি। আবার আমরা সবাই সেই একই সঙ্গে পুরীতে এসেছি। এই যে একটা টিম স্পিরিট, এই যে একটা আনন্দ, এইটা একটা সত্যি মানে দারুণভাবে আমি এনজয় করছি, মানে আমরা সকলেই রাদার এনজয় করছি। আর পুরীর তো কথাই নেই। একটু আগে আমার ছোট ভাই বাপি সব বলেই দিল যে আমাদের আজকে সারাদিনের কর্মকাণ্ড কিভাবে চলেছে, ব্যস্ততা। সব থেকে একটা সুন্দর জিনিস, মানে এবারে জগন্নাথ দেব যেন আমাদেরকে সব ঢেলে দিয়েছেন। আমরা সকলে গতকাল, আমি, আমার ভগ্নিপতি
তার ছেলে, আমরা আমার মাসিমণি, আমরা আমার মিসেস কালকে রাত্রেবেলা আমরা চলে গেলাম। চলে গিয়ে কি হবে এত সুন্দর দর্শন তো করলামই, মানে এবারে যেন আমার প্রাণ ভরে গেছে আর কি। জগন্নাথ দেবের বিশেষ স্বীকৃতি, মানে হয়তো আমরা কৃপা বা আমাদের নিজেদেরও হয়তো কিছু স্বীকৃতি আছে, যার জন্য আমরা এবারে মানে প্রাঙ্গণে বসে, মানে জগন্নাথ দেবের মন্দিরের প্রাঙ্গণে বসে রাত্রে আমরা মহাপ্রসাদ ভক্ষণ করছি, এটা ভাবতেই পারি না। এটা হয়েছে আজকে দুপুরবেলাও তাই, আবার দর্শন হলো, আবার মহাপ্রসাদ বসে খেলাম। মানে এবারের স্মৃতি, মানে এটা আমার মণিকোঠায় তোলা থাকবে, এইটুকু আমি বলতে পারি। খুব ভালো লাগলো, মানে খুবই ভালো লাগছে, দর্শনটা এত ভালো হয়েছে, মন ভরে গেছে একদম। আর এবারে তো মানে আগে সন্ধ্যেবেলা শান্ত আড্ডায় বেশ জমজমাট আড্ডা চলছে, যখন যা আসছে সব খাচ্ছি টাচ্ছি। হ্যাঁ, লাস্টে খাওয়াটা যে কোথায় গিয়ে উঠবে সেটাও আর বলতে পারছি না। যাই হোক, খুব ভালো লাগছে আর কি, খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিসেমশাই কি বলছিলে বলো। এবারে দর্শনটা ভীষণ ভালো হয়েছে। সেই দুবার দর্শন, আমাদের যে পান্ডা অসাধারণ ভাবে সে মানে আমাদেরকে দর্শন করিয়েছে, একদম খুবই সুন্দর দর্শন। মন্দিরের ভেতরে মন্দিরের ভোগ খাইয়ে খুবই সুন্দর দর্শন হয়েছে। আমাদের অবকাশটাও বেশি আছে, অন্যান্য ট্যুরে আমরা যেমন দেখি টাইম লিমিট থাকে করে নিয়ে আমরা, এবারে একটু অবকাশটা ভালো, এটা খুব এনজয় করা যায়। পুরী ধামের জগন্নাথ দর্শন, জগন্নাথ মন্দিরের পেছনে ইতিহাস সম্পর্কিত আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। আপনাদের সকলের সাপোর্ট আমার জন্য খুব খুব হেল্পফুল হবে। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।